বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী শিশুসহ 3 জন দগ্ধ। আহতদের নেওয়া হয়েছে মেডিকেলে। বোমা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান। অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত, নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কজন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামাঞ্চলের মানুষ। বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ। ভোগান্তির জন্য বিতরণ লাইন ও কারিগরি ত্রুটিকে দুষছে পিডিবি। বদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিক ভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় 14 কোটি টাকার সার কালো বাজারে বিক্রি। 15 ডিলার সহ 20 জনের নামে মামলা। কৃত্রিম সংকট তৈরি করায় ক্ষতির মুখে কৃষক। ইউরিয়া সাদা সময় মতন চাইলে পাই না, দোকানে যাই দাম বেশি চায়। 5 টাকা তো 2 দিন পরে সিন্ডিকেট করে দাম বাড়ে, অন্য জায়গায় 5.5 মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে এবং তদন্ত শেষে জানা যাবে যে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ চালের বাজারে অস্থিরতা। সুগন্ধি আর সরু চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। ফায়দা লুটছেন কর্পোরেট ও মিলাররা। নওগাঁ রংপুরে ভোক্তার অভিযান। দর্শক আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ 3 জন আহত হয়েছে। ভোরে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তারা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। ভোরে নিজ বাড়ির আঙিনাতেই ছিলেন দুধলমৌ গ্রামের শাহে আলমের স্ত্রী হনুফা, মেয়ে ইতি ও অসুস্থ নাতি ফাহিম। হঠাৎ ঘরের কোণে একটি ব্যাগ দেখতে পায় ইতি, সাথে বাঁধা ছিল রশি। ব্যাগটি দেখার জন্য এগুতে গেলেই হোঁচট খেয়ে ব্যাগের উপর পড়ে যায় মেয়েটি। সাথে সাথে ঘটে বিস্ফোরণ। ঘরে কিনারা চিপসের সাথে একটা ব্যাগ আর চিপসের লোক একটা দড়ি টাঙানো। আমি খালামুনি আবার একটা যাইতেছে দেখতে কি রবিতে, ওই সময় আবার ইটের লগে উৎসা খাইয়া দড়ি উপরে পইরা বেলাস্ট হয়ে গেছে। সামনে যখন আগাই গেছি তখন আমি আর কি ওই যে 20 টিকা দা আবার ইটে উষ্টা খাইয়া পড়ে গেছি। পড়ার সত্ত্বে দড়ির উপরে হাত পড়ছে, পরে দেখলাম ব্যাগের ভিতরে দুজন কি বাস্ট হয়ে আগুন ধরে গেল। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের মানুষের। দগ্ধ হনুফা বেগম ও তার মেয়েকে নদীতে ঝাঁপ দিতে দেখে স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। বেরোয় দেয় যে এরা নদী থেকে আগুনে পড়ে আগুন জ্বলে, বাইরে আগুন জ্বলে, বারান্দার কোনায় বারান্দার মধ্যেও আগুন চলে গেছে। আমাদের এমন কোনো শত্রু নাই, আর আমরা কোনো দল বল এসব কিছু করি না। আমরা দিন আনি দিন খাই, আমরা বলতে পারবো না কে রাখছে। চিকিৎসকরা জানান শিশু ফাহিমের শরীরে 15% দগ্ধ হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত হলেও সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে। অ্যারাউন্ড 15% মতো বার্ন। এইসব বার্নের ক্ষেত্রে আমরা যেটা করি যে রক্ত ফ্লুইড দিয়ে স্যালাইন দিয়ে আমরা রিসাসিটেট করি, রোগীকে সুস্থ করার চেষ্টা করি। পূর্ব শত্রুতা নাকি নাশকতা, সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারেও চেষ্টা চলছে। এক্সপ্লোশনেই তারা 3 জন আহত হয়েছে। হওয়ার পর আমাদের জেলা এসপি মহোদয়ের টিম সাথে আমরা কয়েকটা টিম ওখানে চলে যাই। প্রাথমিক ধারণা আসলে তদন্ত সাপেক্ষের বিষয়, তারপরও বিষয়টা আইডি মনে হয়, বাট বেসিক্যালি এটা তদন্ত সাপেক্ষেই বলা যাবে। এই ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
তাপস সরকার, যমুনা নিউজ। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। গাজীপুরের ভূমি অফিসগুলোতে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নুরুল করিম ভূঁইয়া জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আকস্মিক কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। এ সময় অফিসের 4 কর্মকর্তা কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন 2 জন। সরেজমিন পরিদর্শনে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, দালালের সম্পৃক্ততা ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পান জেলা প্রশাসক। সাময়িক বরখাস্ত করা হয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীলকে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান নুরুল করিম ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র কেসগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়, এই কাজটি করেন বাইরের লোক। জেলা প্রশাসকের এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন সেবাগ্রহীতারা। অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এরকম প্রতিটা কর্মক্ষেত্রে এরকম অভিযান করার দরকার, তাইলে ওই আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে, জনগণের সুবিধা হবে। অভিযানটা বলবৎ এবং রানিং রাখার দরকার, তাহলে দুর্নীতি উঠে যাবে, ঘুষখোর আর থাকবে না। পরে শফিপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। কিছু বিষয়ে আমাদের নির্দেশনা আছে, কিছু বিষয়ে তাদের বুঝের ভুল আছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু তারা কাজ করছে। তারা যেহেতু চেষ্টা করছে, আমরা মনে করি তাদের এই চেষ্টাটা অব্যাহত থাকুক এবং আমরা যে বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছি সেগুলো আমরা ফলো আপ করব। জাহিদ হাসান, যমুনা নিউজ। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বিদ্যুতের নিত্য আসা যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, দিনের কাজ, রাতের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি বলছে চাহিদা উৎপাদনের মধ্যে পার্থক্য নেই, তাই সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন না বিডিবি চেয়ারম্যান। তবে বিতরণ লাইন ও কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সংকট হচ্ছে বলে স্বীকারও করেন তিনি। ক্যালেন্ডারে আষাঢ় মাস মানে ভরা বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আবার অনেক জায়গায় কড়া রোদ, কখনো কখনো তীব্র তাপদাহ। এ অবস্থায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 15,500 মেগাওয়াটের মতো। সরকারি হিসেব বলছে উৎপাদনও কাছাকাছি, তার মানে উৎপাদন আর চাহিদার পার্থক্য নেই। যদিও বাস্তবতা ভিন্ন, যেমন কুষ্টিয়ার কথাই ধরা যাক। স্থানীয়রা বলছেন বিদ্যুতের নিয়মিত আসা যাওয়া রুটিন এখানে। একই অবস্থা উত্তরের জেলা নাটোরের বিভিন্ন উপজেলায়, এমনকি দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 24 ঘন্টার ভিতরে মনে করেন 15 বার বা 12 বার 15 বার 16 বার যাওয়াতে থাকে, বাইরে বাইরে করে। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা যে কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। কি করার, বিল তো আমরা ঠিক মতোই দিই, বিল তো আমি সমস্যা দেখাইনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বেচাকেনা থেকে শুরু করে নাওয়া খাওয়া ঘুম, ব্যাহত হচ্ছে সবকিছুই। ভুক্তভোগীদের চাওয়া এ অবস্থার পরিবর্তন। প্রচুর গরম, দোকানপাটে ব্যবসা বাণিজ্য নাই, ফ্রি চলাতে পারছে না। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বেশিরভাগ মানুষের মনে করেন টিউবওয়েল নাই, এখন সব মোটরের সব সিস্টেম। এখন মনে করেন মোটর চালু করতে পারে না, এমন টাইমে কারেন্ট থেকে আমার 2 মোটর জ্বলে গেছে ভাই কারেন্টের সমস্যা। ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হইতেছে, কারণ আইসক্রিম গুলো গিয়ে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে পারতেছি না। বাড়ি যা আরামের জন্য যাই, একটা ঘুমা খাওয়া দাওয়া করে একটা ঘুম পারবি, সেই ঘুমটা যদি না পাতে পারি তাহলে কারেন্টের আমাদের প্রয়োজন নাই।
গত কয়েকদিনের নিম্নচাপে ব্যাহত হচ্ছে আমদানি করা এলএনজি সরবরাহ। আবার কয়লাবাহী জাহাজ খালাসেও ঝামেলার খবর আছে। যদিও এসব কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়নি এখনো। ফুয়েল রিজার্ভ যেভাবে আছে, কয়লা বলেন, তারপরে আমাদের তেল বলেন, কিংবা আমরা গ্যাস থেকে যদি এপিসোডের প্রবলেমটা ওভারকাম হয়ে যায়, আমি আশা করি না যে ব্যাপক কোনো কিছু হবে। যে সিস্টেমগত কারণে অল্প এই দুই জায়গায় কিছু হয়তো একটু ঘাটতি থেকে যাবে, বাট এটা আমরা অতিরিক্ত ভাবেই এই ইঞ্জিনগুলো চালায়, এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা চেষ্টা করব। প্রশ্ন আসে, তাহলে গ্রামে গঞ্জে এত লোডশেডিং কেন? এর জন্য ঝড় বৃষ্টি আর বিতরণের কারিগরি ত্রুটিকে দোষলেন পিডিবি প্রধান। কিছু তো সমস্যা আছে, অনেক লম্বা লম্বা লাইন আছে। একটু এখন তো জানেন একটু ঝড় বাদলার সময় একটু ঝড় বাদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। সরকার বলছে লোডশেডিং এর ক্ষেত্রে শহর ও গ্রামে বৈষম্য হবে না। যদিও রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে ভোগান্তি নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা সহ 7 দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকালে প্রেসক্লাব চত্বর থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখাও। মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে জেলেরা। 7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। 7 দিন আমরা দেখব, 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। দরকার হয় আমরা অফিসগুলোতে তালা মেরে বন্ধ করে দেব। তারপরেও আমরা বরগুনার দাবি আমরা আদায় করে ছাড়বো। বরগুনা জেলাতে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎ এখানে দিয়ে তারপর তারা অন্যত্র বিদ্যুৎ নিয়ে যাক। ঢাকা ও আশপাশের জেলা সহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে গ্যাসের সংকট। চাপ কমে যাওয়ায় সিএনজি পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। লাইনে গ্যাস না থাকায় বাসাবাড়ির রান্নায় ঘটছে বিঘ্ন। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেকে শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতা উৎপাদন চালাতে পারছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে, তারপর হয়তো সংকট কিছুটা কমবে। ফেরিতে আজকে 2-3 দিন আসলে তীব্র গ্যাস সংকট চলতেছে। গ্যাস সংকটে থাকার কারণে আমরা আসলে এখানে অনেক কষ্ট করতেছি। বাইরে খাওয়াই বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে, কেমনে আমরা গ্যাস নাই কেমনে খাওয়াবো? সরকারে আমাদেরকে গ্যাস দিচ্ছে না এবং যখন তখন লাইনের গ্যাস বন্ধ করে দিচ্ছে। রাত 3টার সময় এসে পাম্পে দাঁড়াইলে ওই 100 প্রেসার গ্যাস পাই অর্ধেক। আমরা তো নিজের গাড়ি চালা যাই, একটু তারা হাজিরায় গাড়ি চালা, তার তো হাজিরাই দিতে না, 400 হাজিরা দিলে থাকে কি। এখানে যে গ্রাহকগুলো আসে তাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাস দিতে পারছি না, কারণ প্রেসার অনেকটাই কম। শেরপুরের সরকারি বরাদ্দের সার দেদারসে বিক্রি হচ্ছে কালোবাজারে। একে তো সরকারের লোকসান, তার উপর কৃত্রিম সংকট তৈরির অভিযোগে 15 জন ডিলার এবং 5 দোকান ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল 22 জুলাই শেরপুর সদর থানায় মামলাটি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। দাবি, গত 6 মাসে প্রায় 14 কোটি টাকার সার লোপাট করেছেন অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। সম্প্রতি শেরপুর শহরের নিউ মার্কেট ও রঘুনাথপুর বাজার সহ বিভিন্ন এলাকার সার ডিলারের দোকানে হঠাৎ পরিদর্শনে যান কৃষি বিভাগের কর্মকর্তারা। যাচাই বাছাই করতেই বেরিয়ে আসে অনিয়মের তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 4,412 মেট্রিক টন ইউরিয়া, 821 মেট্রিক টন ডিএপি এবং 134 মেট্রিক টন টিএসপি সার খোলা বাজারে বিক্রি না করে অধিক মুনাফার আশায় পাচার করা হয়েছে কালোবাজারে, যার বাজার মূল্য প্রায় 14 কোটি টাকা। সরকারি বরাদ্দের এমন অনিয়ম করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে জেলা সদর থানায় 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
সেই খুচরা বিক্রেতা এবং কৃষকদেরকে আমি শনাক্ত করে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই সারটুকু পেয়েছেন কিনা, তারা তখন কয়েকজন বলে যে না, আমাদেরকে 20 বস্তা দিলে লিখেছে 200 বস্তা, বা অনেক কৃষককে সার দেয় নাই, তাদের নামে ভুয়া ভাউচার করেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাদের নামে ভুয়া ভাউচার তৈরি করে 300 থেকে 500 বস্তা পর্যন্ত সার উত্তোলন দেখানো হয়েছে। বাস্তবে কোনো সারই পাননি তারা। আমার বিরুদ্ধে একটা লেখা হয়েছে 300 বস্তা সারের, এই সারটা আসলে আমি পাইনি। 20 বস্তা লাগে তখন 10 বস্তা, ওই যে অর্ধেক করে ভাগ করে দেয়, রিকোয়েস্ট করে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছ থেকে নিয়ে এভাবে চালাই। মাঠে সারের এমন হাহাকার ও কালোবাজারের কারণে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় সাধারণ কৃষকরা। সার ইউরিয়া সাদা সময় মতন চাইলে পাই না, দোকানে যাই দাম বেশি। আর পাচার না করতে 2 দিন পরে পরে সিন্ডিকেট করে দাম বাড়ে, অন্য জায়গায় সার পাচার করতে যাতে বিষয়টা যাতে সবাই একটু লক্ষ্য করে। তবে অভিযোগ অস্বীকার করেছে সার ডিলাররা। আর অভিযুক্ত মির ট্রেডার্সের স্বত্বাধিকারী সংবাদ প্রচার না করার অনুরোধ জানান। এটা হয়রানিমূলক মামলা করছে আমাদেরকে, হ্যারাসমেন্ট করার লেগে। এখন উজ্জ্বল এস্টাবলিশ করো, কারণ আমাদের যে কেস কামারি যেটা আছে এটা একটা মীমাংসায় বসতেছি, যাতে ও কেসটাকে উইথড্র করে নেয়। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কৃষি খাতের এমন অনিয়মের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে এবং তদন্ত শেষে জানা যাবে যে আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এটার যে ওই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এসব ঘটনার মাঝেও 34 বস্তা সার পাচারকালে আটক করে এলাকাবাসী। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। পরিবেশ নিরাপত্তায় ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়ায় ইঞ্জিন চালিত নৌযান নিষিদ্ধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক মিনহাজুর রহমান। দুপুরে যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে এসব তথ্যই জানান জেলা প্রশাসক। হাওরের দীর্ঘমেয়াদী নিরাপত্তায় ইসিএ ঘোষিত এরিয়ায় ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ ছাড়া হাওর ভ্রমণের আহ্বান জানান তিনি। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রয়োজনীয় নিয়ম মেনে হাউসবোট পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে পর্যটন বান্ধব উল্লেখ করে তা মানতে প্রতিশ্রুতি ও পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান অ্যাসোসিয়েশনের। এদিকে রোববার 11 শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে ইসিএ ঘোষিত এলাকায় সকল হাউসবোট, উচ্চস্বরে গান বাজনা, ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা ও হাউসবোট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল। সম্মানিত পর্যটক, তারা অবশ্যই টাঙ্গুয়ার হাওর আসতে পারবেন। এতে শুধুমাত্র ইসির যে অংশটা, সে যান্ত্রিক বাহন যেতে পারবে না, যান্ত্রিক বাহন যেতে পারবে না, বাট পর্যটকরা অবশ্যই যেতে পারবে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে নাটোর পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় অধিদপ্তরের অফিস পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপরিচালক ডক্টর হাফিজুর রহমান এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, গত 8 জুলাই যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অনিয়মের বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে 30 জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই মোতাবেক আজ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, সকল কর্মকর্তা ও ভুক্তভোগীদের বক্তব্য নেওয়া হয়। যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর হাফিজুর রহমান। মাদারীপুরে মানব পাচার মামলার আসামি শহীদুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শিবচর উপজেলার নীলখি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি শহীদুল পশ্চিম কাকুইর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মানব পাচার মামলায় গ্রেফতার শহীদুলকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলায় বলা হয়, হৃদয় মাতব্বর নামের এক যুবককে ইতালি নেওয়ার কথা বলে 21 লাখ টাকা চুক্তি করে পাচারকারীরা। পরে গত বছরের 29 অক্টোবর হৃদয়কে ইতালি না নিয়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যান দালালরা। সেখানে গিয়ে বন্দিশালায় জিম্মি করে ভুক্তভোগীর উপর নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণের 24,50,000 টাকা আদায় করা হয়। এই ঘটনায় 5 মে মামলা করে ভুক্তভোগী পরিবার। বাংলাদেশের সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ভোলা, কিন্তু সেই সম্পদ ঘিরে এখনো গড়ে ওঠেনি প্রত্যাশিত শিল্পায়ন। কর্মসংস্থানের অভাবে জেলার হাজারো তরুণ তরুণী জীবিকার সন্ধানে পাড়ি জমাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয়দের অভিযোগ, ভোলার গ্যাসে দেশের শিল্প চলে, অথচ জেলার মানুষই বেকার।
তাদের দাবি, গ্যাস ভিত্তিক শিল্পায়নই বদলে দিতে পারে ভোলার অর্থনীতি। দ্বীপ জেলা ভোলা, বলা হয় কুইন আইল্যান্ড অব বাংলাদেশ। এই জেলাকে প্রকৃতি যেমন দিয়েছে বিস্তীর্ণ নদ নদী, দিয়েছে সবুজের সমারোহ, তেমনি মাটির নিচেও লুকিয়ে রেখেছে প্রাকৃতিক সম্পদ, গ্যাসের ভাণ্ডার। ৯০-এর দশকে বোরহানুদ্দিনের শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে আবিষ্কৃত হয় ভোলা নর্থ ও ইলিশা গ্যাস ক্ষেত্র। বর্তমানে ৩টি ক্ষেত্রেই রয়েছে প্রায় ২ থেকে ৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু এত বড় সম্পদেও বদলে দিতে পারেনি ভোলার অর্থনীতির চিত্র। ক্রায়োজেনিক ট্যাঙ্কে করে গ্যাস পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে, অথচ গ্যাসের উৎপাদনস্থলে গড়ে ওঠেনি প্রয়োজনীয় শিল্প কলকারখানা। 3টি গ্যাস ক্ষেত্রে 9টি কূপ রয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে। আপনারা জানেন বিগত সরকারগুলা সেভাবে গ্যাসকে ভোলায় কাজে লাগাতে পারেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সংগ্রাম করেছি, তার মধ্যে একটি উল্লেখযোগ্য আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এই ভোলা জেলার যে আমূল প্রেক্ষাপট সেটা পরিবর্তন করা। বর্তমানে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র, ফুয়েলিং স্টেশন এবং সীমিত সংখ্যক আবাসিক ও বাণিজ্যিক সংযোগে গ্যাস সরবরাহ হলেও তা কর্মস্থানের চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে কাজের খোঁজে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পাড়ি জমাচ্ছেন হাজারো তরুণ। আর যারা থেকে যাচ্ছেন তাদের বড় একটি অংশই বেকার। আমাদের মতো যারা আছে সাধারণত চাকরি পাচ্ছে না, তারা করতেছে যে ভোলার বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে। প্রতিষ্ঠান বা কর্মসংস্থান তৈরি করা যায় তাহলে বেকার যুবকরা অনেক নিজেদেরকে একটা সুযোগ করে দিতে পারবে। এই বেকারত্ব অভিশাপ হয়ে দাঁড়াইছে এখন সমাজের জন্য একটা বিস্ফোরা, কেননা সমাজে এখন যত মাদকাসক্ত, যত অপরাধমূলক কাজ হচ্ছে বেকারত্বের কারণেই হচ্ছে। সুশীল সমাজ বলছে, দীর্ঘ 18 বছর ধরে কর্মসংস্থানের সংকট এখন সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হতাশা, আর সেই সাথে যুক্ত হচ্ছে অপরাধ প্রবণতাও। ভোলায় যে গ্যাস রয়েছে সেই গ্যাস ভিত্তিক শিল্প কারখানা হচ্ছে না। যদি শিল্প কলকারখানা হতো তাহলে বেকারত্ব দূর হতো, অপরাধ প্রবণতা বেকার যুবকদের মাঝ থেকে কমে যেত। 20 লক্ষ লোকের মধ্যে কয়েক লক্ষ আছে বেকার। এই বেকারদের বেকারত্ব দূর করবার জন্য ভোলায় সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। ভোলায় গ্যাস ভিত্তিক কলকারখানা স্থাপনের জন্য বিনিয়োগকারীরা ভোলায় এসে কিভাবে সাফারার হয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন চাঁদাবাজি মাধ্যমে তাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে। এদিকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। কোনো ইন্ডাস্ট্রি এসে যদি আমাদের কাছে সাহায্য চায়, আমরা ডিপার্টমেন্টের যে সমন্বয়, সেই সমন্বয়ে আমরা জেলা প্রশাসন থেকে করে দিতে পারবো ইনশাআল্লাহ, এবং আমরা সর্বদা এটার জন্য প্রস্তুত আছি। বর্তমানে ভোলার গ্যাস ব্যবহার হচ্ছে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প প্রতিষ্ঠান এবং 2344টি আবাসিক সংযোগে। এছাড়াও যার একটি বড় অংশ ইন্ট্রাকো ফুয়েলিং স্টেশন এলপিজি, সিএনজি আকারে সিলিন্ডারে করে পরিবহন করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশে হঠাৎই অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে 70 থেকে 85 টাকা। ঊর্ধ্বমুখী সরু চালের দরও। অভিযোগ, অবৈধ মজুদের মাধ্যমে ফায়দা লুটছেন হাতে গোনা কিছু মিলারও ব্যবসায়ী। চালের দর নিয়ে চরম অস্বস্তিতে ভোক্তা, বিশেষ করে চিনিগুড়া ও সরু চালে অস্থিরতা বাড়ছেই। উৎপাদন স্বাভাবিক আছে, তবুও গেল 15 দিনে নওগাঁর পাইকারি মোকামে সুগন্ধি চিনিগুড়া চালের দর কেজিতে বাড়ানো হয়েছে 65 থেকে 70 টাকা। কদিন আগেও 70 টাকার নিচে পাওয়া গেছে কাটারি নাজির, আর এখন সেই চাল কিনতে হচ্ছে 80 টাকায়। কোনো উৎপাদন কম নাই, কোনো কিছুতে শর্টেজ নাই, ঘাটতি নাই, কমতি নাই। আপনি বাজারে গেলেই এখন কোনোদিনই বলতে পারবেন আপনি এটা জিনিস চাইছেন, এটা পাননি। উৎপাদন পর্যায়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনি উৎপাদন পরবর্তী যে সময়টা মার্কেটিং, এই জায়গাটি আরও ডেভেলপ করা দরকার। চিনিগুড়া চালের দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যেটা খোলা চিনিগুড়া চাল সেটা মোটামুটি 200 টাকার আশেপাশে বিক্রি হলো। প্যাকেটজাত চালের দাম প্রায় 220 থেকে 30 টাকা। তথ্য বলছে গেল বছর এই সময় ভালো মানের সুগন্ধি চিনিগুড়া চালের দর ছিল সর্বোচ্চ 135 টাকা। কাটারি নাজির 65 থেকে 70 টাকায় পাওয়া গেছে। অন্যান্য চালের দরও বর্তমান দরের চেয়ে অন্তত 12 থেকে 15 টাকা কম ছিল। মিলারদের কাছে প্রশ্ন, চলতি মৌসুমে কেন অস্থিরতা তৈরি হলো? বাজারত যদি ধান খরিদ দেওয়া হয়, আমি 2 গাড়ি ধান, সে হয়তো 2 দিনই পাচ্ছি 1 গাড়ি ধান। ধান দিয়ে শর্ট। কাটারি, মজিম জাতের ধানগুলো, তারপর 90, গোল্ডেন, এগুলো আতবের কারণে দামটা বৃদ্ধি হয়ে গেছে।
সাধারণ মিলারদের অভিযোগ, হঠাৎই চিনি গুঁড়া চাল রপ্তানির সুযোগ পেয়ে ফায়দা লুটছেন কর্পোরেট ও পুঁজিপতি মিলাররা। বঞ্চিত হচ্ছেন কৃষক, ঠকছেন ভোক্তা। এই মুহূর্তে কৃষক ভাইদেরছে বড় বড় মিল মালিকরাই অধিক পরিমাণ লাভবান হচ্ছে। ম্যাক্সিমাম ধানগুলো তাদের হাতে রয়েছে, তারা হচ্ছে কম দামে ধান কিনেছে, এখন বেশি দামে হচ্ছে এক্সপোর্ট করতে পারছে। ধান চালের বাজারের এই অস্থিরতার লাগাম টানতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। চালের দর নিয়ন্ত্রণে কয়েক জেলায় অভিযান হয়েছে। দুপুরে নওগাঁ ধান চালের মোকাম বিভিন্ন অটো রাইস মিল ও গুদামে যৌথ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর, খাদ্য বিভাগ ও কৃষি বিপণন কর্মকর্তারা। এসবে দুটি রাইস মিলে বিপুল পরিমাণ আতপ চালের মজুত পাওয়া যায়। চালের বস্তায় মজুত উৎপাদনের তারিখ লেখা না থাকে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এদিকে দুপুরে রংপুর নগরীর প্রাইম হসপিটাল মোড় এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মেসার্স রংপুর চাল ঘরে দাম নিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিপুল পরিমাণ চাল মজুত অবস্থায় পান কর্মকর্তারা। জুলাই থেকে অক্টোবর কাগজে কলমে ইলিশের ভরা মৌসুম। এর আগে কয়েক দফায় নদী ও সাগরে এই জাতীয় সম্পদ রক্ষায় থাকে সরকারি নিষেধাজ্ঞা। ড্রোন দিয়ে নজরদারি, অসাধু জেলেদের পেছনে মৎস্য বিভাগের দৌড়ঝাঁপ, আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় তৎপরতা, সবই চলে ইলিশের উৎপাদন বাড়াতে। তবুও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। আরও জানাচ্ছেন কাউসার হোসেন। আড়িয়াল খাঁ নদের তীরের এই মাছ বাজার বসে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত। ঘণ্টাখানেকের এই বাজারে মাছ বিক্রি হয় নিলামে। ক্রেতা খুচরা ব্যবসায়ীরা, জেলেরা নদী থেকে মাছ ধরে সরাসরি বিক্রি করেন এই বাজারে। ইলিশের পরিমাণ কমতেই আছে, আর আজকে তো নাই, মাত্র 2 পিস ইলিশ উঠছে। ইলিশের ভরা মৌসুমে চিরচেনা সেই হাকডাক নেই দক্ষিণাঞ্চলের অন্যতম ইলিশ মোকাম বরিশাল নগরীর পোর্ট রোডে। বছর কয়েক আগেও এই সময়ে যে ইলিশ মোকামে তিল ধারণের ঠাঁই হতো না, সেখানে এখন পুরোই ভিন্ন চিত্র। বিভিন্ন মাছের মাঝে ইলিশ বিক্রি করছেন হাতে গোনা কয়েকজন। আকার ও ওজন ভেদে দাম ৩২,০০০ থেকে ১.৫ লাখ টাকা মন। এক পিস ইলিশ মাছ চাই ২৬০০ টাকা, এ তো আমাদের পক্ষে সম্ভব না। দামটা কম হইলেও কাস্টমার নিত, দেখা যায় 5 কেজি 10 কেজি নিয়ে চলে যেত। এখন দাম বেশি, একটা নেয়, 2টা নেয়। মৌসুমের আগেই ইলিশের পিছনে লাখ লাখ টাকা দাদন দেন আড়তদাররা। ভোলার ইলিশা, পটুয়াখালীর আলিপুর মহিপুর, বরগুনার পাথরঘাটা বরিশাল অঞ্চলের বৃহৎ ইলিশ মোকাম। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় মাথায় হাত আড়তদারদের। পর্যাপ্ত কোনো মাছ নাই, যেই মাছ আছে এই মাছের আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ী খুব হতাশ। 160 জনের মোড়া 40-50 জন এখন আছে রানিংয়ে আর কি। মোটামুটি হাড়চা ইলিশ মিলে ইলিশ আছে 10-20 জন লোক। বিভিন্ন নদীতে দাদন দিছি এরপরে হঠাৎ করে মাছ কমিয়ে গেছে। আমাদেরও পরিস্থিতি ভালো না। ভরা মৌসুমেও কেন মিলছে না ইলিশ, এই প্রশ্নের উত্তরে জেলেরা বলছেন জাটকা নিধন এর প্রধান কারণ। এছাড়া বিভিন্ন অবৈধ জাল ব্যবহার, সাগর ও নদী দূষণ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, সাগর থেকে নদীতে প্রবেশ এবং নদী থেকে সাগরে যাওয়ার পথে ডুবোচর ও নাব্য সংকটের কারণে ইলিশের প্রজনন ও বিচরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 ঘন্টার মতো জাল বাইয়া 3 পিস পাইছি। 3 পিস পাওয়ার পর 1 পিস পাইছি মনে করেন 900 গ্রাম, আর যাইয়া 2 পিস পাইছি, 2 পিসে 400 গ্রাম। এই জাটকা মাছটা মারার কারণে বর্তমানে বেশিরভাগই মাছের অববর্তন দেখা যাচ্ছে। ইলিশ সংকটের পাশাপাশি এর ওজন ও আকারেও তারতম্য দেখা দিয়েছে। এ নিয়ে গবেষণা চলছে বলে জানান বরিশাল বিভাগের এই মৎস্য কর্মকর্তা। জাটকাগুলি সমুদ্রে যাওয়ার জন্য সঠিক পথটা না পাওয়ার কারণে জাটকারাই এখানে বড় হতে থাকে। এই বড় হইতে হইতে যখন 200-250 গ্রাম হয়ে যায় তখন তাদের পেটে ডিম চলে আসে। এই জাটকাকে অবশ্যই আমাদের সমুদ্রে চলে যাওয়ার মতো পথ তৈরি করে দিতে হবে। গেল টানা 3 বছর ধরে দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন বা আহরণ নিম্নমুখী। দেশে উৎপাদিত ইলিশের 66% ধরা পড়ে দক্ষিণাঞ্চলের জেলেদের জালে। কিন্তু নানা কারণে এই অঞ্চলের নদ নদীতে ইলিশের পরিমাণ কমছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।